কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, অন্যদিকে আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করা, আওয়ামী লীগের সঙ্গে একটা সম্পর্ক, ভারসাম্যমূলক সম্পর্ক রক্ষা করা, আবার আওয়ামী লীগকে বাড়তে না দেওয়া বা আওয়ামী লীগের কারণে যেন তাদের কোনো অবস্থাতে নৈতিক পরাজয় না ঘটে, এই বিষয়গুলো তারা চিন্তাভাবনা করছেন এবং সেই বিষয়ে তারা কাজ করছেন। এবং তারা সবচেয়ে বেশি যে কাজ করছেন সেটি হলো গত 17 মাস ধরে প্রশাসন, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা, বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা, কূটনৈতিক পাড়া, সব জায়গাতে জামাত এবং এনসিপি যুগপৎভাবে যে দুর্গগুলো তৈরি করেছিল সেই দুর্গগুলো তছনছ করে দেওয়ার তারা চেষ্টা করছেন। যেখানে জামাতের লোক ছিল, যেখানে এনসিপির লোক ছিল, কিংবা জামাত এনসিপিকে রাজি খুশি করিয়ে এমনকি অর্থের বিনিময়ে যারা বড় বড় পদপদবিতে বসেছিল তাদের সবাইকে টার্গেট করে একটা বিরাট অংশকে ইতিমধ্যে ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। অনেকে নিজের ইচ্ছায় চলে গেছে এবং আরও অনেককে টার্গেট করে খুব দ্রুত তাদেরকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। গত 17 মাস ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং আইসিটির যিনি চিফ প্রসিকিউটর জনাব তাজুল, তারপর শিশির মনির, এদের নামগুলো যেভাবে আসছিল গত 2 দিনের মধ্যে এই নামগুলোর মোটামুটি একটা দফা রফা বিএনপি করে দিয়েছে। এর বাইরে বিচারাঙ্গন, পুলিশ বাহিনী, তারপর বিভিন্ন সিটি কর্পোরেশনে তাদের যে আধিপত্য ছিল সেই আধিপত্য চুরমার করে দেওয়া হয়েছে। সকল সিটি কর্পোরেশনগুলোতে তাদের পছন্দের মানুষ প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং এ সকল সিটি কর্পোরেশন নির্বাচনের আগেই সেই সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকাণ্ড, ব্যবসায়িক কর্মকাণ্ড এবং সে সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত জনগণের উপর বিএনপির আধিপত্য এবং প্রভাব, এই দুটো বিস্তার করার জন্য তারা কাজ করে যাচ্ছে। খুব সতর্কতার সাথে তারা চীনের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে, পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে, আর ভারতকেও কিন্তু তারা ছেড়ে দিচ্ছে না। কিন্তু এক্ষেত্রে যে সমস্যাটা আমি দেখতে পাচ্ছি সেটি হলো, যেভাবে সেনাবাহিনীতে পরিবর্তন করা হয়েছে এতে স্পষ্টতই সেনাবাহিনীর মধ্যে যে ভারতীয় লবিস্ট গ্রুপগুলো ছিল তারা মারাত্মক দুর্বল হয়ে পড়েছে। তো ভারতের সাথে যদি বিএনপির সম্পর্ক হয়ও, সেই সম্পর্ক দিয়ে ভারত অতীতে আওয়ামী লীগের উপর যে প্রভাব বিস্তার করতে পেরেছে বা আওয়ামী লীগকে দিয়ে যে কাজগুলো করাতে পেরেছে সেই কাজগুলো তাদের পক্ষে করানো সম্ভব হবে না। এটাই রূঢ় বাস্তবতা। অন্যদিকে এই যে সেনাবাহিনীতে পরিবর্তন, পুলিশ বাহিনীতে পরিবর্তন এবং আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের সঙ্গে চীনের সাথে যে সম্পর্ক স্থাপনের যে তোড়জোড় চলছে, তার প্রেক্ষিতে আমলাতন্ত্রের মধ্যে এই দুটো দেশের প্রতি দুর্বলতা প্রদর্শন করার জন্য বহু আমলা 10 পায়ে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে চীনের রাষ্ট্রদূত জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করেছেন। পাকিস্তান জাতীয়ভাবে সিদ্ধান্ত নিচ্ছে যে তাদের যে সবচেয়ে বড় জাতীয় অনুষ্ঠান, আমাদের দেশে যেমন 16ই ডিসেম্বর, তদ্রূপ তাদের দেশে যে সবচেয়ে বড় জাতীয় দিবস, অর্থাৎ যে তারিখে শেরেবাংলা একে ফজলুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করেছিলেন, সেই তারিখটিকে তারা উদযাপন করে তাদের জাতীয় উৎসব হিসেবে। এর কারণ হলো লাহোর প্রস্তাবের মাধ্যমে পাকিস্তান রাষ্ট্রের পতন হয়েছিল। তো এই দিবসটি উদযাপন করা হয় জাতীয়ভাবে, সামরিকভাবে এবং নানা যাকে বলা হয় পাবলিক অ্যান্ড প্রাইভেট যে এন্টারপ্রেনার যারা রয়েছেন তাদের উদ্যোগে পুরো পাকিস্তানের এটিকে নওরোজ হিসাবে, মানে নববর্ষের যে একটা আনন্দ, আমাদের পহেলা বৈশাখের যে একটা সার্বজনীন আনন্দ, এরকম রাষ্ট্রীয় আনন্দ হিসাবে সেই দিবসটিকে পালন করা হয়। এবং আশ্চর্য ব্যাপার হলো এবারে এই দিবসটিতে উজিরে আজম যিনি রয়েছেন পাকিস্তানের, তিনি সেনাপ্রধান যিনি রয়েছেন, তিনি, রাজনৈতিক দলগুলো সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের উজিরে আজম জনাব তারেক রহমান সাহেবকে সেখানে আমন্ত্রণ জানানোর জন্য মোটামুটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। তাই যদি হয় সেটা আমাদের জন্য একদিকে ভালো, যে এই লবির মাধ্যমে আমরা চীনের সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে পারবো, আর সৌদি আরব, পাকিস্তান
আমেরিকার সঙ্গে একটা বলয় গড়ে উঠবে। ভারত রাগ হবে, কিন্তু কিছু করতে পারবে না। এখন তারেক রহমান সাহেব যাবেন কি যাবেন না, বা এই আমন্ত্রণ যদি আবার গ্রহণ না করেন, সেটাও কিন্তু তার জন্য ঝামেলা হয়ে যাবে। তো সব মিলিয়ে বঙ্গবন্ধু একবার কিন্তু এরকম বিপদে পড়েছিলেন। যখন ওআইসির সম্মেলন শুরু হলো স্বাধীনতার পর, বঙ্গবন্ধু চাইলেন যে তিনি সেখানে যাবেন। ভারত বলল যে না, তুমি যেতে পারবে না। এটা বঙ্গবন্ধুর জন্য খুব অসম্মানজনক ছিল। তো তিনি সঙ্গে সঙ্গে জুলফিকার আলী ভুট্টোকে বললেন যে, ভুট্টোকে তিনি তুমি তুমি করে বলতেন, তো ভুট্টো তুমি আমাকে স্বীকৃতি দাও তাড়াতাড়ি, আমি পাকিস্তান আসবো। দ্যাট ওয়াজ দ্য রিলেশনশিপ অফ এ লিডার। তিনি বললেন যে নুসরাত কেমন আছে, মানে জুলফিকার আলী ভুট্টোর ওয়াইফ, নুসরাত কেমন আছে, বেনজির কেমন আছে, আমি আসবো, ওআইসিতে অংশগ্রহণ করব, তুমি আমাকে তাড়াতাড়ি স্বীকৃতি দাও। সেভাবে তাকে স্বীকৃতি দেওয়া হলো, তিনি ওআইসিতে গেলেন। এই যে ভারতের সাথে সম্পর্ক নষ্ট হলো, যার জন্য তার জীবন দিতে হয়েছিল। তো সেই জমানা কিন্তু এখন আর নেই। কিন্তু এখন জনাব তারেক রহমান সাহেব যদি ভারতকে ভয় পান, আবার আমেরিকাকেও ভয় পান, পাকিস্তানের সঙ্গে সম্পর্কে এক পা এগোতে চান, তাহলে তিনি সব কুল হারাবেন। তার কাছে দুটো অপশন। একটা অপশন হলো যে আওয়ামী লীগকে নিয়ে মিলেমিশে রাজনীতি করবেন ভারতের সাহায্য সহযোগিতা নিয়ে, এটা তার টপ প্রায়োরিটি। আর এই টপ প্রায়োরিটি করতে গিয়ে অন্যান্য যে শক্তিগুলো রয়েছে, আন্তর্জাতিক শক্তি আছে, তাদের সঙ্গে একটা জাস্ট সহনশীল সম্পর্ক রাখবেন। আর দ্বিতীয়ত হলো যে তিনি বর্তমানে যারা বিরোধী দল আছে, জামাত, তাদেরকে পরিপূর্ণভাবে তিনি মদত দিবেন জামাতকে শক্তিশালী করার জন্য, আওয়ামী লীগের বিকল্প শক্তি হিসেবে গড়ে তোলার জন্য, এবং একটা রিয়েল অপোজিশন পার্টি হিসেবে তার যে সকল সুযোগ সুবিধা দরকার রাষ্ট্রের পক্ষ থেকে, সেই সুযোগ সুবিধা দিয়ে জামাতকে এতটা বিরোধ করে তুলবেন যে জামাতের অ্যাক্টিভিটিস দেখে লোকজন মনে করবে যে বাংলাদেশে এরা সত্যিকার বিরোধী দল, এখানে আওয়ামী লীগ দরকার নেই, আওয়ামী লীগের প্রয়োজনীয়তা নেই। এটা করবেন। আর পাকিস্তানের সাথে কৌশলগত সম্পর্ক করবেন, চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক করবেন, আর আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কৌশলগত সম্পর্ক করবেন। আর এই ধারাবাহিকতায় কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব, এই রাষ্ট্রগুলোর সঙ্গে তার একটা ভালো সম্পর্ক হবে। এবং দ্বিতীয় ফেজে গিয়ে ইরান